কেউ জানে না আমি কোথায় আছি। ছাড়ো ছাড়ো, সবাই তো দেখে ফেলবে। দেখো আমি কার পরোয়া করি না। বিংশ শতাব্দীর 50 দশকের যুবমান আমি রাজকেন আর তুমি সমাজের জীবন্ত পাপ, বিবেকহীন পশু, নীতি জ্ঞানহীন নরাধম। একটা বিবাহিতা নারীর অবচেতন মনে ঘুমন্ত স্পৃহাতে সর করে দিয়ে চলে যাও, চলে যাও এখান থেকে, নইলে তোমাকে আমরা এমন শিক্ষা দেবো জীবনে ভুলতে পারবে না। শিক্ষা দেবে আমাকে? আমার নাম নীলকণ্ঠ। এই সমাজের বিষ আমি গণ্ড জীবনে পান করেছি। গলা ফুটো এই সমাজ করণীতে উচ্ছৃঙ্খলতার নোনা জল ঢুকে ভরা জমি হতে চলেছে। অথচ যাত্রীরা নির্বিকার, আমি জল সেচের ব্যবস্থা করছি।
পাগল 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 তুমি কি বিদ্যাসাগরের উত্তম পুরুষ? তুমি কি নেতাজির বংশধর? তুমি কি অগ্নি শিশু সূর্য সেন আত্মীয়? তুমি কি পরিবার ব্যক্তিরে ব্রিটিশ সেনার বিরুদ্ধে দাবানল হয়ে চলে উঠেছিলে? শোনো লোক, হ্যালো পাগল, জানিস না তুই? না না, তোমরা তাদের কেউ নয়। প্যান্ট পায়ে প্যান্ট পরে ফ্যান ফাঁক করে শুনেছ ব্যাঘ্র শিশু খুবি নামের নাম, শুনেছ বিনয় মাদল দীনেশের কথা, জানো তুমি গিয়েছিলেন সূর্য সেন। ভাবতে আমার ঘৃণা হয়, তোমরাই তাদের উত্তর পুরুষ। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। হ্যাঁ তুমি কি ওর সঙ্গে নাম মাত্র বসন কাপড় নেমে এসেছে নাভির নিচে? শুনো না, তুমি নাকি সন্তানের জননী? জননী শব্দটার অর্থ জানো না? হোয়াট ইজ দ্য মিনিং অফ জননী? আমি আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা মা, বিদ্যাসাগরের মতো বিরাট ব্যক্তির যিনি মা ছিলেন, তিনি কি তোমার মতো নাভির নিচে কাপড় পরতেন? শোনেন তুই ছোট লোকটাকে বাংলার বাঘ আশুতোষের গর্ভধারীর চোট ভাগ্যে বসত ছিল না? শোনেন তুমি এখন দাঁড়িয়ে আছো, এই ছোট লোকটাকে থাক 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 থাক। আমি চলেই যাচ্ছি। তবে যাবার বেলায় তোমাকে একটা কথা বলে যাচ্ছি, তুমি দেবানন্দের মা হতে পারবে, যা কিন্তু বিবেকানন্দের জননী হতে পারবে না। তুমি ওই বোম্বের নায়িকা হেমা মালিনী হতে পারবে, কিন্তু ওই শিবের বউ হৈমবতী হতে পারবে না, পারবে না, পারবে না। এখানকার কথাগুলো কিন্তু গায়ে কাঁটার মতো বিচ্ছে। ইচ্ছা ছিল ধরেও দুখা লাগিয়ে দিই। লেট হিম গো। চলো পুরো হোটেলে যাই, মাথাটা বড্ড ধরেছে, একটু পেয়ে না খেলে মাথাটা ছাড়বে না। বেশ চলো চলো। অনন্তের চাকরিটা নেই তাহলে থাকবে কি করে? মালিকের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে চাকরি থাকে আজকা? ও আদর্শের গানিতে বাদ খাচ্ছে দাদা, অথচ এটা বোঝে না আদর্শের নৌকা ফুটো হয়ে যে কোনো মুহূর্তে ভরাডুবি হতে পারে। তুমি অনন্তকে বলো একবার দাদার সঙ্গে দেখা করো। দাদার ফার্মে বাইরের কত লোককে চাকরি দিচ্ছে, আর ভগ্নিপতির একটা ব্যবস্থা করে দিতে পারবে না? একটা কথা বলবো নুরুদা। আচ্ছা বলো। রাগ করবে না তো? আরে না, রাগ করবো কেন? শৈলেন্দা কিন্তু সেই 4 বছর আগের শৈলেন্দা আমূল পরিবর্তন হয়েছে। তার শুধু পোশাক আশাকেই তার মানসিক পরিবর্তনও হয়েছে। হয়তো তাই, কিন্তু কাল আমার সঙ্গে বাজারে দেখা হয়েছিল, আমি কথা বলার চেষ্টা করেছিলাম, উনি আমাকে আঙুলি দিলেন না। ফিরে আসছি, কানে গেল একটি কথা। কি কথা? ওর সঙ্গের ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কে ছেলেটি? শৈলেন্দা বললেন আমি ঠিক চিনি না, চাকরির জন্য এসেছিল বোধহয়। কথাটা শুনে এত দুঃখ হলো আমার। বলতো মানুষের যে এইভাবে পরিবর্তন হয় তা আমার জানা ছিল না। আজ 2 দিন যাবৎ করে হাড়ি চড়েনি, বৌদি বসে বসে শুধু চোখের জল ছেড়ে। দাদা চাকরির জন্য পাগলের মতো করছে, আমার লেখাপড়াটাও বন্ধ। কি যে হবে? আজ 2 দিন তোমরা উপবাসী? এ কথা আগে কেন আমাকে বলোনি? এসো 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 আমার সঙ্গে। তুমি কি করবে নুরদা? তুমিও তো আমারই মতো বেকার। আরে বোকা, বেকার হলেও টিউশনি করে 30টা টাকা পাচ্ছি। খাওয়াটা অবশ্য দাদার খাওয়ার ভেঙে চলছে। অবশ্যই বাপিকে মাসে মাসে 10 টাকা করে দিচ্ছি, আর 10 টাকা দিচ্ছি
আমার হাত খরচ আর বাকিটা থাকে ভাবলে সত্যি অবাক লাগে নরদা। তুমি শৈলেন্দার সহোদর ভাই, একজন সময়ের সিঁড়ি ভেঙে সৌভাগ্যের স্বর্ণের শিখরে উঠে গেছে। অর্থের অহংকারটা চলাই বলাই ভঙ্গিতে, আর তুমি ওরে পাগলা, হাতের এই 5টা আঙুলকে সমান হয়। তাছাড়া আমার যদি প্রচুর অর্থ থাকতো আমিও দাদার মতো অহংকারী হয়ে যেতাম। না 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 না, তুমি তা হতে না। আমি হলফ করে বলতে পারি, অর্থ থাকলেও তোমার মানসিকতা পরিবর্তন হতো না। আরে ছেড়ে দাও তোদের কথা, চলো বাজারটা করে বাড়ি চলে যাবো। ভেঙে না পড়ে চেষ্টা করো, পথ একটা মিলবে। আসে, চলো চলো ভাই চলো। নইলে উপোস করে মরতে হবে। আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না। চন্দ্রিমা বললে, দেখো অনন্ত, একবার নয় দুবার নয় 3-3বার আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছি, অথচ 1 বছরের উপর কোথাও তুমি টিকতে পারলে না। ওরা আমাকে ইলিগাল কাজ করতে বলে। চুপ করো মূর্খ। দাদা, তাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, নেই মাথা গোজবার আসপা না, তাদের আবার লিগাল ইলিগালের প্রশ্ন। তোমার দারিদ্র আমি কেন, স্বয়ং ভগবান এসেও গোছাতে পারবে না। আপনার ফার্মে না হয় একটা ব্যবস্থা করে দিন দাদা। আমার ফার্মে তোমার মতো মহাপুরুষ চাকরি হবে না। তুমি আর নরেন দুটোই হচ্ছে ক্ষণজন্মা মহাপুরুষ। আদর্শ সাধুতা তোমাদের জীবনের মূল মন্ত্র। এখন আদর্শ ধুয়ে জল খাও, আমার কিছু করবার নেই। আজ আজ 2 দিন আমরা উপবাসী। দয়া করে আমাকে গোটা কোটি টাকা দিন দাদা। তোমার কাছে বোন বিয়ে দিয়ে আমি চোরের দায়ে ধরা পড়িনি। যে অপদার্থ বিয়ে করে নিজের স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না, তার গলায় দড়ি দিয়ে মারা উচিত। দাদা, 20 টাকা কেন, তোমাকে আমি 20টা পয়সাও দেব না। বর্ষে কি আলো খেলেছে আর ঢালতে প্রস্তুত নই। আপনি আমার পরম আত্মীয়। না, তোমার মতো অপদার্থকে আমি আত্মীয় বলে স্বীকার করি না। চন্দ্রের জীবনটাকে তুমি ব্যর্থ করে দিয়েছ। ভরণ পোষণ যদি দিতেই না পারবে, বিয়ে করেছিলে কোন লজ্জায়? যাও গলায় দড়ি দিয়ে মরো। আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। আমার মতো হতভাগ্যের বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নেই। এই সমাজের সঙ্গে যখন আমি খাপ খাইয়ে চলতে পারলাম না, তখন আমার মরাই উচিত। মরার জন্য যে মনের জোর থাকা চাই, সেই টিভিটাও তোমার মধ্যে নেই। সাধুতা সত্যবাদিতার এটা যুগ, এটা নয়। এটা হচ্ছে সততা ভ্রমঞ্চনার যুগ, জাল ভেজালের যুগ। সৎ পথে থাকলে 12-14 বছর আপনি লক্ষ্যপতি হতে পারতেন না। এই কুচ্ছিত নোংরা পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। বিদায় বিদায়, নিষ্ঠুর পৃথিবী বিদায়। অনন্ত, অনন্ত, কি করলি হতভাগা? এভাবে চলন্ত গাড়ির তলায়। অনন্ত, অনন্ত। কি যে বলো মা, তুমি কি যে বলো, এর কোনো ঠিক নেই। এত সহজে মরবে ওরা? একটা পা কেটে নাকি বাদ দিতে হয়েছে। আমি তো ভেবেছিলাম 2টো পাই যাবে। শৈলেনের বোনকে দেখলাম, হ্যাঁ, দাদার কাছে সাহায্যের জন্য এসেছে। এই 4 মাসে কমপক্ষে 2000 টাকা দিয়েছে। আবার যদি টাকা পয়সা দেয় না মা, একটা ঝগড়া হয়ে যাবে আমার সঙ্গে। তোরাই বা কোত্থেকে দিবি বাছা? এক ছেলে দার্জিলিং পড়ছে, তার পিছনে 1 গাদা টাকা খরচ। 3-3টে মানুষ এই সংসারে বসে বসে খাচ্ছে, তার জন্য ফালতু টাকা খরচ। আমি তোমাকে অনুরোধ করছি মা, এদের সংসার মধ্যে তুমি আর কথা বলতে এসো না। সাহায্য করুক আর না করুক সে বলতে শৈলেন। তুই শান্ত বাবু। আমার মেয়ে জামাই ভালো মন্দ আমি বুঝবো না? কথাই বলে নিষ্কর্ম শ্বশুরের বচন মিটে, আর বসে বসে খাচ্ছি তোল পিঠে। কেরানিগিরি করে যা পেয়েছিল, মেয়ের বিয়ে দিতেই একেবারে চিত্তে। তুমি বড্ড বাজে কথা বললো মা।
তোমার মেয়ের জন্য তোমার প্রাণে যতটুকু মায়া, ওদের মেয়ের জন্য ওদের প্রাণেও ততটুকু মমতা। আর তাছাড়া অনন্তরে দুর্ভোগের জন্য দায়িত্ব শৈলেন। কি বলছো তুমি দাদা? তোমার ভগ্নিপতি অনন্ত যেদিন গাড়ির সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, শৈলেনী তাকে উত্তেজিত করেছিল। কোন এক দুর্বল মুহূর্তে শৈলেনের কথা আমাকে বলেছে। কিন্তু দাদা গরিব আত্মসাতে সাহায্য করা উচিত। হঠাৎ ধন সম্পদ প্রাপ্তিতে শৈলেনের মতিগতি বদলে যেতে পারে, কিন্তু তুই তো অর্থ সম্পদ নতুন দেখছিস না। মরণ দশা! অর্থ সম্পদ নতুন দেখছে না বলে টাকা পয়সা খোলাম খুচির মতো উড়িয়ে দেবে। ও শ্বশুর শাশুড়ি খাচ্ছে খাক, দেবত্রাতে সারের গঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওটাকে কেন বসিয়ে বসিয়ে খাওয়াবে? আমি যৌথ পরিবারে এটাই রেওয়াজ মা, একজন রুগর করে 10 জন খা। তুমি আর এদের সংসারের মধ্যে নাক গলাতে শোনা। আমি তোকে আবার বলছি মা, এদের সংসার মধ্যে তুমি আর নাক গলাতে শোনা। এই যে এনেছো এতক্ষণ লাগে এক কাপ চা আনতে না? এদিকে এসো, দাও দাও দাদাকে দাও, দাদা চা নাও দাদা। আচ্ছা শোনো মা, বলো দাদা। তোদের নতুন ঝিটাকে কবে রাখলি? ও মা, ঝি কোথায়? আমার শাশুড়ি। দাদা ভালো ডাক্তার দেখি তোমার চোখের চশমা নাও। ও, উনি তো শাশুড়ি, কিন্তু পোশাক পরিচ্ছদ ঝিয়ের মতো কিনা, তাই আমার ভুল হয়েছে। ইয়ে না মা, শরীরের বেশ বুদ্ধি আছে দেখছি, অতটা ঝিয়ের পিছনে 1 গাদা টাকা খরচ করা কোনো মানে হয় না। মানে কি মানে মানে না না, খুব ভালো কাজই করেছিস। আমি তোদের পথ অনুসরণ করে ভাবছি, আমার দুটো ঝি বসে বসে বাইরে নিচ্ছে, ওদের ছাড়িয়ে দিয়ে কাল থেকে মাকে ঝিয়ের পুষ্টি রমন যদি তার শাশুড়িকে দিয়ে ঝিয়ের কাজ করাতে পারে, আমি কেন পারবো না? হাজার হোক রোমার বোন মুখ্য তার হাজার শিখে দূর করে দেবো। কাল থেকে তুমি হবে আমার বিনা মাইনের ঝি। আচ্ছা আমার দাদার কাছে কি বলেছো তুমি? আমি কিছু বলিনি। নিশ্চয়ই বলেছো, নইলে তোমাদের জন্য আমার দাদার এত মাথা ব্যথা কেন? আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছি, ছাড়িয়ে দিয়েছি, তখন তো তুমি আমাকে বললে 30 বছর ধরে আমি এই সংসার চালিয়ে আসছি। বলেছি তোমার অদৃষ্টে অনেক 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 দুর্ভোগ আছে। আমার মতো মেয়ে বলে তোমাদেরকে ভাত দিয়ে পুষছে, অন্য কেউ হলে ঘাট ধরে বাড়ি থেকে দূর করে দিত। তুমি তো জান যেন মাঝে মাঝখানে উল্টা খেতে যাবে না। মরে যাই যত সব। আর কেন ঠাকুর, আর কেন? এবার তুমি আমাকে মনে করো দয়াময়, এবার আমাকে মনে করো। মরে যাই রে। বিয়ান কথায় কথায় অশ্রুর পান ডেকে দিলে। কবে তুমি ভালো খেয়েছো, ভালো পড়েছো? আজ না হয় আমার মেয়ের দৌলতে দুমুঠু খেতে পড়তে পারছো, আগে কি ছিল না তোমাদের? বিয়ান কথাই বলে পেটে নেই ভাত আর পেরাসে মাঝে দাস, খাতে নেই ইন্দি হজরে গোবিন্দি। আমার মেয়ে পেরানে, বুঝেছ? আমার মেয়ের পেরানে দয়া
নইলে তো ভিক্ষা করেও তোমাদের অন্য দুষ্ট বিহার মরণ দশা। আর কেন ঠাকুর, আর কেন? এবার আমাকে মনে করো দয়াময়, এবার আমাকে মনে করো। ছেলে বিয়ে দিয়ে সুখ শান্তি চেয়েছিলাম, সুখ একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে। শান্তি রাখবার এতটুকু জায়গা নেই, এতটুকু জায়গা নেই। আমি তাহলে কি করবো দাদা? ওর এই অবস্থা, ঠাকুরপো বেকার, আমি অসহায় মেয়ে মানুষ। হাসপাতাল থেকে সুস্থ করে বাড়ি এনে দিয়েছে, আর আমি কি করতে পারি বল? সারা জীবন তোদের বোঝা বহন করা কি আমার পক্ষে সম্ভব? তাহলে কিছু টাকা পয়সা দাও দাদা, একটা ছোটখাটো দোকান দিয়ে বসো। টাকা পয়সা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব না। দাদা, 3-3টে গাড়ি পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে, প্রতি মাসে দেবকে 500 টাকা পাঠাতে হচ্ছে। এর উপর আছে আত্মীয় স্বজন লৌকিকতা। এসব যদি তোরা না বুঝিস। বেশি আমি চাই না দাদা, 1000-5 টাকা অন্তত দাও। প্রতি মাসে একটা করে পাঠিয়ে দিচ্ছ, দাদা তোমার অনেক খরচ হচ্ছে। তা হচ্ছে, তবে তুমি আমার বড় ভাই, ভগবান তোমাকে সুদিন দিয়েছেন। আমার এই দুঃসময়ে তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি কার কাছে হাত পেতে দাঁড়াবো দাদা? এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাছাড়া সুরমা আসছে মাসে পশ্চিমে বেড়াতে যাবে, মা বলেছে আমিও যাব। কাজেই মা পশ্চিমে বেড়াতে যাবেন, বাবাও যাবেন। তাহলে আমার যদি এই দুর্বিপাক না হতো, আমিও মার সঙ্গে 2-4 দিন ঘুরে আসতে পারতাম। মা সংসার ফেলে কোথায় যাবে? এই যে বললেন মা যাচ্ছে, মা মানে সুরমার মা, আমার শাশুড়ি। বিংশ শতাব্দীর 60 দশকের যুব মানুষ, বাহ! তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। মা বেটিকে সংসারের খানিতে জড়িয়ে দিয়ে শাশুড়ি মাকে তীর্থ দর্শন করাতে নিয়ে যাচ্ছে। দেখো, লেট মি ফিনিশ মাই বয়। এই সমাজটাকে আমি তীর্যক দৃষ্টি দিয়ে দেখে চলেছি। আজকের সমাজে আসলের চেয়ে নকলের কদর অনেক বেশি। এ যুগের তরুণেরা বিবেকানন্দের খবর রাখে না, অথচ ধর্মান্ধের কুষ্টিনি কচি তাদের নখদর্পণে। আপনি একটা শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করে দেখো, উমেশ চন্দ্র ব্যানার্জি কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, বীরাদাস, কল্পনা দত্ত, যতীন্দ্র মোহন সেনগুপ্তের নাম জানে কিনা? জানে কিনা অরবিন্দ বারিন ঘোষের কথা? বলতে পারবে উল্লাসকর দত্তকে? আমি জানি। তুই জানিস, কিন্তু এ যুগের লক্ষ লক্ষ বঙ্গ সন্তানদের মধ্যে কজনে জানে বল? দুর্গাপুজো উৎসবে হিন্দি ফিল্মের সস্তা গান বাজিয়ে বাঙালির মননশীলতার অপমৃত্যু ঘটাচ্ছে আজকের তরুণ সমাজ। বঙ্গবর্ষার শ্মশানে একটা ভূত প্রেত আসর জাগিয়ে বসেছে। ভারবন্তে শিবের গীত। শিব অর্থ সুন্দর, সেই সুন্দরের অপমৃত্যু ঘটাচ্ছ তোমরা। তোমাদের মন শিক্ষা আছে, নেই রুচিবোধ। তোমাদের মন আছে, নেই মনের উদারতা। অপসংস্কৃতির ধ্বজা ধরে অবক্ষয়ের পথে এগিয়ে চলেছ তোমরা। ছে ছে কোলাঙ্গার, ছে 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 কোলাঙ্গার। একটা স্টিক। আমি তাহলে কি করবো দাদা? বললাম তো, এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কি তাহলে উপোস করে মরবো? তুই চলে আয় আমার কাছে। বিনে বাইরে ছেড়ে কাজ করবে? মানে আমাকে জিজ্ঞাসা না করে তোমার মনকে জিজ্ঞাসা করো দাদা, মাকে কি অবস্থায় রেখেছো তুমি? চন্দ্রিমা, চিৎকার করে সত্যকে চাপা দেওয়া চাই না দাদা। তুমি তুমি তোমার বুকে হাত দিয়ে বলতে পারো, এর আগে তুমি যা ছিলে আজও তুমি তাই আছো। তোমার মানসিক পরিবর্তন হয়নি। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মতো বোনের মুখ দর্শন করতে চাই না। দাদা, সারাটা জীবন তোদের পিছনে স্নেহ মায়া মমতার অপচয় করেছি। দাদা, তোকে শুধু লেখাপড়াই শিখিনি,
শুনি? নাচ গানও শিখিয়েছি, নিজেরা কষ্ট করে তোর বিয়ের রসদ জুগিয়েছে, অথচ তোরা এমনই বেঈমান। শুধু ওই নয়, তোমাদের বংশটাই অকৃতজ্ঞ বেঈমান। জানো, তোমার ভাই আমার মাকে জান নয় তাই বলে অপমান করলো। আমার মা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। সুরমা, মা নাকি তোমাদের সংসারে ভাগন ধরাতে চায়। আমার মায়ের মুখে নাকি বিষ। মা নাকি তোমাদের শরীরটা ভেঙে টুকরো টুকরো করে দিতে চায়। এসব কথা শুনে আমার মা। কে বলেছে এসব কথা? আমি জানতে চাই সুরমা, কার এত বড় স্পর্ধা আমার মাকে অশালীন উক্তি করার সাহস? আমি বলেছি দাদা, নরেন, চন্দ্রিমা তোমার বোন, তাকে সাহায্য করো বা না করো সে বুঝবে। তুমি বাইরের লোক এখানে না করে আসবে কেন? ওকে শুনছো শুনছো, ওর কথাগুলো শুনছো? আমার মা নাকি বাইরের লোক। আমি তোকে সাবধান করে দিচ্ছি, আমার ভাত যদি খেতে হয় আজে বাঁধার কথা একদম বলবি না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে নয় দাদা, বলো শাশুড়ি মাতাকে। নরেন, মাকে তো রাধুনি করে চেয়ে পুষতে পাকাপাকি বহাল করে রেখেছো। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ জানাবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি তুমি মহাপুরুষ। Get out! I say get out, rascal! দাদা, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যা। দাদা, কোনো কথা নয়। এতদিন পিঠে আমি ভস্যে ঘি ঢেলেছে আর ঢালতে প্রস্তুত নই। তোর যেখানে খুশি সেখানে চলে যা। দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। আর বেঈমান ভয় থাকাতে না থাকা ঢের বেশি ভালো। বিয়ে করেছি আজ 15 বছর। এই 15 বছরের মধ্যে তোরা একটা দিনও ওকে শান্তিতে থাকতে দিসনি, অথচ আমার এই সৌভাগ্যের মনে রয়েছে ওর অক্লান্ত চেষ্টা। কি হলো? এই কি হলো? হ্যাঁ, বিহারের মধ্যে এখনো দাঁড়িয়ে আছো? আমাকে কেউ এমন করে কথা বলে না, আমি গলা দড়ি দিতাম। নির্লজ্জ! আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো বেহায়া আমার চোখে একটাও পড়েনি। আমি 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 চলে যাচ্ছি দাদা। তোমার কাছে সত্যি আজ আমি কৃতজ্ঞ দাদা। দাদা, আজ আজ তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। একদিন একদিন তুমি আমাকে ভালোবাসতে দাদা। তোমার মনে পড়ে দাদা সেই ছোটবেলার কথা? শীতের চাদর ছিল না বলে তো ভাই বাবার ছেঁড়া দিতে গাইতে রোদে দৌড়াদৌড়ি করে বসে থাকতাম। রাতে একটা ছেঁড়া কম্বল পরে দু ভাই গলা চড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতাম। চৌধুরীদের মন্টু আমাকে চোর মেরেছিল বলে এতে তুমি তার মাথা ফাটিয়ে দিয়েছিলে। কোথায় কোথায় হারিয়ে গেল আমার সেই ছোটবেলার দাদা? কে তাকে আমার মুখ থেকে ছিনিয়ে দিয়ে দাদা না, তুমি সেন নও দাদা, তুমি সেন নও। আমার দাদা, আমার সেই ছোটবেলার দাদা হারিয়ে গেছে ঘর অসহ্যরত অন্তরালে। অর্থের নিচে চাপা পড়ে গেছে তার স্নেহশীল। এই পৃথিবীর কোণে কোণে খোঁজলেও আমি আমার দাদাকে খুঁজে পাবো না। আমি আমার দাদাকে খুঁজে পাবো না। বলে দেখিস না সামনে
কেউ নেই রে চন্দ্রা। ছোট তো যাস নে, যাস নে ছোট। ওঠো, ছোট, যাস নে ছোট, যাস নে। ওঠো, ওঠো, ছোট, ছোট, যাস নে ছোট, যাস নে। ওঠো, ওঠো, তুমি ওকে ফেরাও, ওঠো। ও যে চলে যাচ্ছে। তবে ডাকলে, ও বেরিয়ে আসবে। ও যে বড় অভিমানী। যাবে কোথায়? সন্ধ্যেবেলা ঠিক চলে আসবে। বাইরের পৃথিবীর রূপটাকে একটু ঘুরে দেখে আসো। তোমার মনটা যেমন নিষ্ঠুর হয়ে গেছে আগে আমি বুঝতে পারিনি দাদা। অর্থই তোমার জীবনের বড় অর্থ। স্নেহ মমতার কোনো দাম নেই তোমার কাছে। 10টা টাকা নিয়ে যা। ভিক্ষে দিচ্ছ? চন্দ্রিমা, ভিক্ষে যদি নিতে হয় তাহলে তোমার কাছ থেকে নেবো কেন? প্রকাশ্য রাস্তায় হাত পেতে দাঁড়িয়ে ভিক্ষে চাইলে কিছু না কিছু অবশ্যই পাবো। চন্দ্রিমা, তোমার স্নেহ মমতায় ভরা মনটা এইভাবে অকালে মৃত্যু হবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি দাদা। এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আজ থেকে মনে করো, আজ থেকে মনে করো চন্দ্রানী বলে তোমার কোনো মন ছিল না। চন্দ্রানী মরে গেছে, মরে গেছে, মরে গেছে। এসব কথার কোনো অর্থ হয়? টাকা পয়সা যতক্ষণ দিতে পারো ভালো, না দিতে পারলে খারাপ। ঝি রাঁধুনি নাকি মাকে জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হয়েছে, অথচ এই মা এই সমস্ত লোকের মধ্যে বলে বেড়াচ্ছে আমি নাকি তাকে দিয়ে ঝির কাজ করছি। আসলে কি জানেন, বাবা মা চাইছে এই দুনিয়ায় যে যেখানে আমার আত্মীয় স্বজন আছে সবাইকে আমি সাহায্য করি। আচ্ছা ভাই, আপনারাই বলুন তো, নাকি আমার পক্ষে সম্ভব? আসলে সম্ভব নয়। চলে না তো কি সমস্যা? বাড়িটাকে একেবারে নরক কুণ্ড বানিয়ে ফেলেছে। সারা এমন ভালো তো আমরা ছিল, পাড়া যাবার তো নামই নেই। বাড়িটাকে চারু ফুট দিয়ে একটু পরিষ্কার করে রাখবে, তারও বেলায় নেই। অনন্ত বাবু, অনন্ত বাবু, ও মশাই অনন্ত বাবু, অনন্ত বাবু। বিলাস বাবু, হ্যাঁ মশাই, হ্যাঁ এলাম আপনার চন্দ্রমুখটা দর্শন করতে। তা কি ঠিক করলেন বলুন তো? 2 বছরের সমস্ত ভাড়া আজও মিটিয়ে দিবেন নাকি পুস্কা পুস্কিটা গোয়িং করবেন? দেখুন দেখুন বিলাস বাবু, আমি এখনো জোগাড় করে উঠতে পারিনি। পারবেন না মশাই, পারবেন না। এই জন্যেও ভাড়া টাকা জোগাড় করতে পারবেন না। কেন শুধু শুধু আমাকে পাশ দিয়ে দিচ্ছেন মশাই? তাতে কাইন্ড করে আপনি অন্য খানে যে প্রস্থান করুন, আপনিও বাঁচুন আর আমিও বাঁচি। আমার অবস্থাটা তো আপনি দেখতেই পাচ্ছেন বিলাস বাবু। পাচ্ছি বলি তো 2 বছর থাকতে দিয়েছি। আচ্ছা মশাই, আপনার না হয় এই 1.5 ঠ্যাং, যার 2খানা ঠ্যাংই আস্ত আছে, সে কেন কিছু বুঝতে হতে পারছে না? পল্টু, হ্যাঁ মশাই, হ্যাঁ পল্টু, 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 আপনার ভাই পল্টু, সে কেন কিছু করতে পারছে না? শালা রিক্সা চালানো তো 2-5 টাকা অনেক পল্টুই কিছু কিছু দিচ্ছে সংসারে, আর তাছাড়া চন্দ্রাও চাকরির চেষ্টা করছে। কথা কি জানেন বিলাস বাবু, এই অদৃষ্টের উপর কারো হাত নেই। নইলে আমার বড় সম্বন্ধী নাম করা কন্ট্রাক্টর আর তার বোন কিনা। জানি মশাই, জানি 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 জানি। আর নয়, সোনার গাঙ্গুলির আঙ্গুর ফুলের কলা কার্য হয়েছে। এক সময় ওরা আমার ভাড়া ছিল। অনেক কষ্টে ওই সোলেন গাঙ্গুলি ওদেরকে মানুষ করেছে। খেলাগি জীবন। শৈলেন্দা ভুলে গেছে তার অতীত কান্নার ইতিহাস।
অর্থের নিচে চাপা পড়ে গেছে শৈলেন্দ্রার সংবেদনশীল মন। স্নেহ মায়া মমতার তন্ত্রীগুলো ছিঁড়ে গেছে। নইলে কাঁদবে না মশাই, কাঁদবে না। আগে বাবাটা করে দিন। আগে আমি তো আজ বাজে কথা ভুলে বেশি ভাত দিবা তাহলে আরে মশাই, আমরা হলাম গিয়ে সাধু ভাই, আমরা যা দিতে বসাই। এই সাধু ভাইরা পিঁপড়ে মুখ থেকে গুড় কেড়ে খায়, আমাকে শুধু ভাত দিতে পারবেন না। আজ আমি কোত্থেকে দিই বলুন? একটি পয়সাও আমার কাছে নেই। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় আমার চলন্ত গাড়ির তলায় পড়ে শেষ করে দিই আমার এই দুঃখের জীবন। এই যে পুজো শান্ত মশাই, আপনার ওই খেয়ে গেল ভাইটি কোথায়, তাকে ডাকুন। বল্টু আজ 3 দিন বাড়ি নেই, কাল রাতে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমরা স্বামী স্ত্রী কাল রাতে উপোস করে কাটিয়েছি। আপনি বিশ্বাস করুন বিলাস বাবু, কোনো উপায় থাকলে আমি আপনাকে বিমুখ করতাম না। কাঁদবেন না মশাই, কাঁদবেন না। 21 ভাড়ে আমি মাফ করে দিলাম। আমি বছরের ভাড়া করছি। আপনি নিশ্চয় এতটা আশা করেননি বিলাস বাবু। হা করে কি দেখছেন? জাল নয়, আসল টাকা, আসল কথা কি জানেন বিলাস বাবু? টাকা পয়সা উঠছে, একটু চালাকি করে ওকে নষ্ট করে নিলেই হয়। আরো আছে দেখবেন বিলাস বাবু। আপনি তো মেজিক থেকে সামলেন মশাই। পিসি সরকারের নেতি দাদা জীবন সংগ্রামে হেরে গেছে, কিন্তু আমি হারবো না। এই সমাজের বুকে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, মানুষের মতো সুসম্মানে বাঁচতে চাই। তো কিছু বলবে দাদা? দাঁড়াও, আমি বাজার থেকে চাল ডাল আর মাংস কিনে নিয়ে আসি, ধীরে সুস্থে শুনবো তোমার কথা। এত টাকা তুই কোথায় পেলি বলতো? রোজগার করেছি। রোজগার করেছিস কোন পথে? যে পথেই হোক না কেন, আজ তোমার জানবার দরকার নেই। নিশ্চয় টাকার গায়ে লেখা আছে কোনটা সব পথের আর কোনটা অসৎ পথের। আমার বাড়িতে তুই ঢুকবি না বলতো? দাদা বলতো, অসৎ পথকে চিরদিনই আমি ঘৃণা করে এসেছি, তাই তো জীবনে আমার দারিদ্র ঘুচল না। আমি উপোস করে মরতে প্রস্তুত হবো ওই অসৎ পথে রুদ্র উপার্জন আমি মুখে দেব না। তুমি ভুল করছো দাদা। আপনি ভুল করছেন। এই মানসিকতা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। বাঁচতে হলে তো একটু যোগ্যতা করতে। এমন বাঁচা আমি বাঁচতে চাই না। এখনো চিন্তা করে দেখো দাদা। দেখুন দেখেছি তোমার বড় সম্বন্ধী কি করে ধনী হয়েছে জানো? জানেন। জানি, আর জানবার কোনো দরকার নেই। ওদের যা খুশি করো, আমি রন্ধ্রপথের উপার্জনে বেঁচে থাকতে চাই না। পল্টু রে, তুই কি আমাকে চিনিস না? পল্টু, তুই কি জানিস না আমি উপোস করে মরতে প্রস্তুত। ও সৎ পথে বেঁচে থাকবার এতটুকু স্পৃহা নেই আমার।
থাকো তোমার সেই মানদাতার আমলের প্রস্তাব আর আদর্শ নিয়ে। তোমার নীতিবাক্য শুনে আমার পেট ভরবে না দাদা। এই পৃথিবীতে কোন মানুষটা সৎ আছে বলতে পারো? Is there anybody also? পল্টু, সাধুতা দেখা থেকে তুমি শুধু পরে পরে মার খাচ্ছ না, বৌদিকেও তুমি তিলে তিলে হত্যা করে চলেছ। দানব বংশের মেয়ে বলে এত দুঃখ কষ্ট নীরবে সহ্য করে চলেছে। অন্য মেয়ে হলে তোমার গড়গড় পল্টু, আদর্শের 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 বুড়িতে মন হয়তো বলতে পারে না, কিন্তু পেটের জ্বালা নীতি বাক্য মানে না দাদা, নীতি বাক্য মানে না। ওদের আমি কি করে বোঝাবো? এই পৃথিবী সত্য মানুষ হয়তো অসৎ, কিন্তু আমি কেন মহৎ হব না? কথা কোথায়? কথা এই পেট নামক রাক্ষসটা। বিলাস বাবু, প্রত্যেকটা ধনীর ইতিহাস খুলে দেখুন, কাউকে বাড়তি না দিয়ে কটা লোক ধনী হয়েছে। কেউ ভাড় দিয়েছে সরকারকে, কেউ ভাড় দিয়েছে সদর ভাইকে, কেউ বা বন্ধু বান্ধবকে ভাড়ি দিয়ে এই জন্য তার মন্ত্রমণি সেজেছে। কিন্তু পারেন তো এই নাম হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের কোনো তন্ত্র বানাতে পাঠিয়েছে। এই সব বাবুলের কল্পনা মাত্র। পারেন তো আপনিও কাউকে ভাষি দিয়েছি, দেখবেন এই এক থেকে ভুবনটা জয় করতে পারবেন। অসৎ পথে বেঁচে থাকতে আমি চাই না। এই একটি পা দিয়ে আমি হকারি করতে বেরোবো, তাতে কোনো লজ্জা নেই আমার, তাতে কোনো লজ্জা নেই। কি দেখছো অমন করে? চন্দ্রা, তোমাকে দেখছি চন্দ্রা। আমাকে? আমাকে বলছি নতুন দেখছো? সকালে বাড়ি থেকে বেরোলে ময়লা কাপড় পরে, আর ফিরে এলে রাজ রানীর বেশে। আমি যে ঠিক বলতে পারছি না চন্দ্রা, কি করে এটা সম্ভব? তুমি কি আলাদিনে? আশ্চর্য প্রদীপ হাতে পেয়েছি। চন্দ্রালী, আমার বড্ড ভয় করছে চন্দ্রা। একটু আগে পল্টু এসেছিল টাকার বান্ডিল নিয়ে, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। পিতৃমাতৃহীন ভাইকে আমি ক্ষমা করিনি চন্দ্রা। তুমিও কি পল্টুর মতো? না গো না, আমার টাকায় কোনো কালিমা নেই গো। জানো, আমি না একটা চাকরি পেয়েছি, 2 মাসে অ্যাডভান্স টাকাও সঙ্গে এনেছি। তুমি চাকরি পেয়েছো চন্দ্রা? হ্যাঁ গো। সত্যি তুমি চাকরি পেয়েছো চন্দ্রা? হ্যাঁ গো হ্যাঁ, একটা প্রাইভেট ফার্মে বেলা 4টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি দিতে হবে। মাইনে মাসে 400 টাকা। অবশ্য উপরে আয়ও কিছু কিছু আছে। এই শাড়ি গয়না ওরাই দিয়েছে, গয়নাগুলো অবশ্য নকল। কিন্তু রাতের বেলায় কাজ। তাতে কি হয়েছে গো? আমাদেরকে আর উপোস করে থাকতে হবে না, তোমাকে আর নোংরা পোশাক পরতে হবে না, সহ্য করতে হবে না পরেওয়ালা তাগাদা, মোদি তাচ্ছিল্যের দৃষ্টি নিয়ে তাকাবে না, কোনো অপমান সহ্য কথা বলবে না। চন্দ্রানী, সত্যি চন্দ্রা, এই জীবনটা আমার দুর্বিষহ হয়ে উঠেছিল চন্দ্রা।
একবার আমার ইচ্ছে হচ্ছিল আবার চলন্ত গাড়ির তলায় করে শেষ করে দিয়ে আমার এই জীবন, কিন্তু আজ ভাবছি ভগবান সত্যি আছে চন্দ্রা। আছেন বুঝি? চন্দ্রা, তুমি কাঁদছো চন্দ্রা? ওগো, তুমি আমাকে ভুল বোঝো না। আমার এই চোখের জল দুঃখের নয়, আনন্দের। 2 বছর আগে আমি আমার দাদার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম। আমার দাদা আমার মায়ের পেটের ভাই আমাকে 10টা টাকা ভিক্ষে দিতে চেয়েছিল। চন্দ্রা, ভিক্ষে যদি নিতে হবে তাহলে দাদার কাছ থেকে নেবো কেন? আমার রূপ আছে, যৌবন আছে, আমি ইচ্ছে করলে জীবনটাকে মুঠো মুঠো করে ছড়িয়ে দিতে পারি। সুখ শান্তি আজ আমার হাতের মুঠোয়, ইচ্ছে করলে জীবনটাকে আমি মুঠো মুঠো করে ছড়িয়ে দিতে পারি। চন্দ্রা, সত্যি ভগবান আছে, নইলে চন্দ্রিমার চাকরি হতো না। এই যুগে ছেলেদের চাইতে মেয়েদের কদর অনেক বেশি, কিন্তু 4টে থেকে রাত 12টা পর্যন্ত খুবই কষ্ট হবে চন্দ্রা, কিন্তু কোনো উপায় নেই। বেঁচে থাকার বিকল্প পথ যখন নেই, এতটুকু কষ্ট করতেই হবে। প্রায় 3 বছর হলো বাড়ি থেকে চলে গেছে। গত বছর খবর পেয়েছিলাম বেলুড়ে একটা কারখানায় লেবারে কাজ করছে, পরে শুনলাম ফ্যাক্টরিটা নাকি বন্ধ হয়ে গেছে। তারপর আর কোনো খবর জানি না। আজকের এই আনন্দ উৎসবের দিনে নননের কথা আমার বারবার মনে পড়ছে। প্রথম যেদিন আমি তোমাদের বাড়িতে এসেছিলাম সে কথা আমি আজও ভুলে যাইনি। কিন্তু দাদা, আমি জানি শৈলেন তুমি কি কৈফিয়ত দেবে, কিন্তু কৈফিয়তে কর্তব্য শেষ হয়ে যায় না। শুধু কর্তব্যই নয়, তার চেয়ে বড় হচ্ছে মমত্ববোধ। মানুষ তো আর পশু নয়। আমি আমার কর্তব্যের অবহেলা করিনি, কিন্তু বারবার ওরা দোষ তোমার একার নয় শৈলেন, সুরমাও দোষী, আর মা জননীও নির্দোষ নন। কিন্তু দাদা, কথা কি জানা শৈলেন, ছোটখাটো কথা, ছোটখাটো ব্যবহার বাবা আমার মনে শেল বিদ্ধ করে দেয়, অথচ সূর্যার কণ্ঠে প্রতিবাদ করা যায় না। শুধু অন্তরে তুষের আগের মতো তুমিও তো সন্তানের বাপ হয়েছ। আমার হয়তো একদিন আমার কথাগুলো তুমি বুঝতে পারবে। আপনি বলতে চান মা বাবাকে আমি অসুবিধায় রেখেছি? আজ থাক, আরেকদিন না, আজই আপনাকে বলতে হবে। আমি যথাসাধ্য ওদের সুখে রাখবার চেষ্টা করেছি, তারপরেও যদি অভিযোগ ওঠে দুঃখ হবে কিনা আপনি বলুন দাদা। শুনলে তুমি দুঃখ পাবে শৈলেন? না, আমি পাবো না, আপনি বলুন। একান্তই তুমি শুনতে চাও? হ্যাঁ, আপনি বলুন। আমাকে ভুল বুঝবে না তো? না দাদা, আপনি বলুন, কি অবহেলা দেখেছেন আমার? খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, নাকি কত কথা বলি? কি কর্তব্য যদি ঘটেছে আমার? তোমার মার জ্বর হয়েছে তুমি জানো? আমি ঠিক বলতে পারবো না। তোমার বাবার হাঁপানি সে খবর তুমি রাখো? না, আমি বাইরে থাকি, ওরা তো যে মুখ ফুটে কিছু না বলে কি করে আমি বুঝবো দাদা? কতদিন হলো তুমি তোমার মার খোঁজ নাওনি? এই তো সেদিন রোদে বসে থাকতে দেখেছি। অবশ্য আমি কিছু জিজ্ঞাসা করিনি, কারণ আপনি তো জানেন ওই ব্রিজ ডালের কাজটা তাড়াতাড়ি সারতে না পারলে
ছি ছি শোনে তুমি কি মানুষ? 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যে মা নিয়ে এলে মাটির পৃথিবীতে, সেই মায়ের প্রতি তোমার কোনো মমত্ব বোধ নেই? কি মুশকিল! আজ 10 দিন হলো তোমার মা শয্যাগত, আর আমি বাইরে লুকিয়ে খবর রাখি, আর তুমি সন্তান হয়ে জানো না তোমার মায়ের কি হয়েছে। মার মুখ ফুটে বলতে হবে আমার অসুখ হয়েছে, আমাকে ওষুধ এনে দাও। না মানে অথচ 18 বছর আগের কথা আমার স্পষ্ট মনে আছে শোনে, তুমি বলেছিলে বাবা মাকে সুখী করার জন্য আমি বিবাহ করতে চাইছি, ভাইয়ের অনুরোধ জানানোর জন্য আমি ঘরে বউ আনতে চাইছি। কি আপনার বউ? সুরমার মা খাটা তুমি খেয়েছ? আমি? হ্যাঁ তুমি। আর বিয়ের 1 মাস পরে তোমাকে আমি চাকরি ছাড়িয়ে এই কন্ট্রাক্টরি লাইনে নামিয়ে দিলাম। প্রথম 1 মাসেই 40,000 টাকা লাভ। তুমি সুরমাকে বললে তুমি আমার ভাগ্য লক্ষ্মী, বলনি? বলেছি, তবে সেই বলাটাই হয়েছে কাল। দাদা আমি স্ত্রীর স্বাধীনতা পক্ষপাতী, কিন্তু সে স্বাধীনতা পাবে কারা? যারা উশৃঙ্খল নয়, যাদের মধ্যে মমতা মনুষ্যত্ব বোধ আছে। সীতা গীতা জুই জমাদারে একাধারে স্বাধীনতা দিলে সে সংসার ভেসে যাবে। মা আপনার কাছে কিছু বলেছে? না, উনি আমাকে কিছুই বলেনি। দেখলাম ভাঙ্গা একটা তক্ত পুষে ছোড়া একটা নোংরা তুষক পাতা, ঘরটা অন্ধকার, সেই অন্ধকারে শুয়ে আছে তোমার গর্ভধারিণী জননী। চুপ! চাকর একটা ভাঙ্গা কাপে তাকে চা দিয়ে গেল। ওটাই চাকরটার বদমাইশি। আমার ঘরে কি চায়ের কাপের অভাব আছে? অভাব নেই বলে দুশ্চিন্ত লাগছে শৈলেন। আমি তোমার শোয়ার ঘরে গিয়েছিলাম, দেখলাম দামি পালঙ্ক, ঝকঝকে বিছানা, নেয়ান আলো, দামি পাখা ঘুরছে। ও তো মায়ের বেলায় এত ছিল কেন? ঠিক আছে দাদা, আজই আমি সব ব্যবস্থা করছি। তোমার সংসার মধ্যে আমার কথা বলা উচিত নয়, তোমায় বলছি, কারণ তোমার মা বাবাকে আমি শ্রদ্ধা করি। একটা কথা মনে রেখো শৈলেন, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে, কিন্তু মা গেলে মাকে আর ফিরে পাবে না। দাদা লক্ষ টাকার বিনিময়েও না। দাদার কাছে নিশ্চয় অভিযোগ করেছে মা, এত করেও আমি ওদের মন কিনতে পারছি না। দাদাকে ডেকে নিশ্চয় বলেছে আমাকে ভাঙা কাপে চা খেতে দিয়েছে। শোনেন, কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু না। জানিস স্বর্ণেন্দু, মনটা আজ ভীষণ খারাপ হয়ে গেল। কেন? হোয়াট হ্যাপেন্ড? শঙ্কর ডাকে মা নাকি কি সব বলেছে, সেই শঙ্কর আমাকে 10 কথা শুনিয়ে গেলেন। বাদ দে তো সব ফালতু কথা, খাওয়াটা জব্বর হয়েছে। চল একদম খেলবো আজ। এই তোর সেই নতুন সাথীর খবর কি? বললি তো একদম চমকে দেবে। কথা যখন দিয়েছি দেখাবোই তোকে, এমন জব্বর মাল যে আজ পর্যন্ত চোখেও দেখিসনি। বয়স দেখে তুই বুঝতেই পারবি না, 17 না 37। ভালো বলছিস। ভালো মানে একেবারে চমচম, দেখলেও খেতে ইচ্ছে করবে। অবশ্য পেটের গায়ে নতুন লাইন এসেছে, আর নাচ গান ভালোই জানে। এই শোন স্বর্ণেন্দু, পার্মানেন্ট রাখা যাবে? দেখবো চেষ্টা করে। ভাই তোর গোপাল কবে আসছে? গোপাল বেটা তোর সবেদন নীলমণি দেবব্রত গাঙ্গুলি, ছেলে একখানা বটে, 9-10টা বছর বাড়ি মুখে হলো না। জিদ ধরলে বাড়ি যাবে না, যাবে না তো যাবেই না। দেব 3-4 মধ্যে আসছে। জানিস স্বর্ণেন্দু, সত্যি আমি সন্তান গর্বে গর্বিত। নিশ্চয়ই, প্রতিটা পরীক্ষায় সে প্রথম হয়েছে, বিকমে রেকর্ড মার্ক করেছে, এমকমেও ভালো কিছু করবে এমন ছেলে। গত বছর পুজোর ছুটিতে আমি আর রমা বেড়াতে গিয়েছিলাম। কথা বললে একদম মেপে মেপে, বয়স অনুপাতে একটু বেশি গম্ভীর, তাই ভয় হয়। নিজের ছেলেকে তুই ভয় পাচ্ছিস? মানে ভাই চল দুজন খেলেই বেরিয়ে পড়বো আজ। আরেকটা কথা, তোর দেবব্রত বাড়ি এলে কিন্তু
জব্বর একটা পানি দিতে হবে। তা তো হবে, এত বছর পরে একমাত্র ছেলে দেশে ফিরে আসছে, আমি তার আনন্দ উৎসব করব না? নিশ্চয় করব। আয় চল। হাসির বাবু এখানে পেট ধূপ করে বসে। এ ঘরে কেন আনলি বাবা? খাবার করে দিলেই তো পারতিস। খাবার করে একটু অসুবিধা আছে বাবু। ভদ্রলোকে মায়েরা খাতাছেন, আপনি বড় মানুষ, ঝামেলা হবে বটে। তাছাড়া ওরা সব ভালো মন্দ খাবে। হ্যালো, আজ বাড়িতে কিসের উৎসব রে বাবা? সকাল থেকে মাইকে হিন্দি গান বাজছে, লোকজনের আনাগোনা, হাসি হুল্লোড়। আপনি দেখছি কোনো খবরই রাখেন না বটে। আমাদের বড় বাবুরা জন্মদিন গো, জন্মদিন। এই দিনেই তিনি জন্মাইছেন বটে। আপনি তার বাপ। এই দিনে জন্মেছে শৈলেন? আমার ঠিক মনে নেই ভুবন। ও আচ্ছা, ওর মা হয়তো বলতে পারবি? আচ্ছা ভুবন বাবু, যার পেটে জন্মেছে শৈলেন তাকে ডেকেছে, আশীর্বাদ নিয়েছে তার পদতলে। আপনি তো বোকা খেলে বাবু। পেয়ার শাশুড়িকে নতুন কাপড় দিয়ে পায়ের ধুলো জেব থেকে নিয়েছে। শাশুড়ি ম্যাম সাহেব আশীর্বাদ করলেন, রাজ রাজেশ্বর হও বাবা। বাহ, বারে তুলিয়া বাহ। মাকে ডেকে জিজ্ঞেস করলো না, শাশুড়ির আশীর্বাদ নিয়ে দ্বন্দ্ব হলো। কাঁদবেন পরে বাবু, পরে কাঁদবে, আগে খেয়ে নিন। বসুন বাবু, বসুন। 20 বছর আপনার এই সংসারে আছি, অনেক কিছুই দেখলাম। আমরা মূর্খ বটে, বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করতে জানি। বসেন বাবু, কেঁদে আর কি হবে? বাবু, শুকনো রুটি আর আলু ভাজা বাড়িতে রাখবো সফেদ মোট। আমার সন্তানের জন্মদিন আর আমার সামনে শুকনো রুটি, তো খাবার রুটি, একটু দই শুনতে আর এক টুকরা মাছ। এই পুরো দৃষ্টে ছুটলো না রে ভুবন। বাবু, যেমন কপাল করে এসেছে তেমনি তো খাবে। তুই ঠিকই বলেছিস রে বাবা, তুই ঠিকই বলেছিস। সব এই পুরো দৃষ্টির দূর। রইলে আমি সারাটা জীবন যাদেরকে আমি দুঃখ কষ্ট করে মানুষ করলাম, সেই সন্তান আমার দিকে ফিরে তাকাই না রে বোন, আমার দিকে ফিরে তাকাই না। খেলিল বাবু, খেলি। এই খাবার আমি খাবো না, এই অখাদ্য কোনো আমি খাবো না। খালা শুনতে তুই ধন্যবাদ ছুড়ে ফেলেছে, কুকুরের মুখে চলে আমার শুকনো রুটি। আমি কি পানের চলে বেসে যাচ্ছি, নাকি আমি বাড়ির বাইরে করে চাকর? পুরো দাবি নেই আমার ছেলের ওপর।
কোনো দাবি নেই, কোনো দাবি নেই আমার ছেলের উপর। কি হলো ভুবন? লোকটা ইতরের মতো চেঁচাচ্ছে কেন? কি বললা তুমি? আমার আমি আমি তোর আমি আজকে না, আপনি ইতর হতে যাবেন কেন? আপনি হচ্ছেন নবাব সরফরাজ খান। ভুবন বাবু শাহিনশাকে গালিচা চাপিয়ে দে। আমার আমার যদি সাবেকটি থাকতো এই কথার জবাব আমি মুখে দিতাম না, জুতোর মাঝে বুঝিয়ে দিতাম। তবে রে ছেড়ে দিন বাবু, বাবু ছেড়ে দিন, বাবু ছেড়ে দিন, বাবু বাবু ছেড়ে দিন, বাবু ছেড়ে দিন। শালা তুই পয়সার মাছি মারা কেরানি। ছেড়ে দিন বাবু, বড় মানুষ শুকনো রুটি চিবোতে পারছে না তাই। ফের যদি কোনোদিন অশালীন শক্তি করিস তোকে আমি বাপের নাম ভুলিয়ে দেব। বেটা ছোট লোক, কিরে হেমো, কি হয়েছে? কি হয়েছে ভাই, এত চিৎকার চেঁচামেচি? সাহেবকে বুঝি মাংস দেওয়া হয়নি, সাহেব খাবে না। আবার আমাকে বলে জুতো মারবে মুখে। কি? বার করো, বার করো জুতো। সাহস থাকে তো মারো। তোর এত বড় স্পর্ধা, আমার আমার ভাইকে তুমি জুতো মারবে? যত বড় মুখ নাই তত বড় কথা। আরে সারা জীবনটাই তো ছোট লোকদের সঙ্গে মিশেছো, ভদ্রতা সভ্যতা জানবে কি করে? হ্যাঁ, জানবে কি করে? ছেলে তো 2 পয়সার মাছি মারা কেরানি। খেতে দেন মা লক্ষ্মী, খেতে দেন। বড় মানুষ পুরো মানুষ বলে কি আমার মাথাটা কিনে নিয়েছে? আজ ওরা দাদার কানে 7খানা করে লাগাবে। এই দাদা আমার কি করবে, কি করবে, কি করবে শুনি? এই পুরো মুখে কুরমা পোলাও যতই দিই না কেন আমার নাম কোনো দিন হবে না। তাই বদনাম যখন দিয়েছো এবার থেকে না খাইয়ে তিলে তিলে মারবো। হ্যাঁ, ছেড়ে দিন মা লক্ষ্মী, ছেড়ে দিন। আজ ছেড়ে দিলাম, আবার যেদিন ধরবো আর মাংস আমি আলাদা করে দেবো। ছোট লোক এবার জানোয়ার বসে বসে খেয়ে তেল হয়েছে, তাই না? দাঁড়াও বেটা, তোমার তেলটা আমি ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। আমার বড় অদৃষ্ট, রাস্তার কুকুর এসে আমার বুকে লাথি মেরে যায়। মৃত্যু আমার কাছে সত্য দুঃখ করবেন না বাবু, দুঃখ করবেন না। যেমন কর্ম করে এসেছে তেমন ফল তো পাবে। আমাদের দেশে বলে বড় বাঘ আর মরা ছাগল সবার কথা। বাগানে ফেলে দেয় ছেলে বলেরা, বাগানে ফেলে দেয় ছেলে বলেরা। কেঁদে কেঁদে কি হবে কি দুনিয়া দিতি কেঁদে কেঁদে
ভেঙে যায় আশা প্রবঞ্চনে সন্তান করি আশা করে ভেঙে যায় আশা প্রবঞ্চনে খেলছে চলে যাব, আমি চলে যাব, রাতের অন্ধকারে আমি পালিয়ে যাব। কি হবে, কি হবে পরে বোঝাবো হঠাৎ করে। অস্ত্রম ছাড়া এখনো জীবন ধারণ করা দের বেশি আনন্দের। ছোট ভাইয়া, শুধু আমার মনে দুঃখ রইল এই 12টা বছরের মধ্যে জীবনের জন্য আমি আমার দাদুর ভাইকে দেখে যেতে পারলাম না। দাদু ভাই, দাদু ভাই, আমি চলে যাচ্ছি দাদু ভাই। তুমি এসে যদি জানতে আমার ছোট তবুটা চোখের জল ফেলে দাদু ভাই, তবুটা চোখের জল ফেলে, তবুটা চোখের জল, তবুটা চোখের জল।